আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা আমরা আবৃত্তি শুনেছি মিশু ভাইয়ের কাছ থেকে, এই জন্য আবৃত্তি করে যাব। তো আমরা আলোচনায় যাই। খুবই সংক্ষেপে বলবো এই কারণে যে এখন আমাদের সময় কম। সুকান্ত ভট্টাচার্যের জীবনকাল 21 বছর। 21 বছর বয়সেই তিনি মারা যান। তার মধ্যেই তার কাব্যচর্চা, একের অধিক কাব্য পরিণত। এই 21 বছরের সুকান্তকে আজকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা আমাদের যারা সুকান্তের বয়সকে অতিক্রম করে গিয়েছি আমরা সার্থক। এবং সুকান্ত সম্পর্কে একটু বলি যে উনি রাজনৈতিক সচেতন একজন মানুষ ছিলেন। উনি সাম্যবাদী একটি ভাবাদর্শকে গ্রহণ করতেন। এত কম বয়সে তখনকার সময়ে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। তিনি যে রাজনৈতিক দলটি করতেন সেটি ছিল কমিউনিস্ট পার্টি এবং সাম্যবাদী ধারা। আমরা সংক্ষেপে সুকান্ত সম্পর্কে এইটুকু বলি আজকে। সুকান্তের কবিতা রানার। আমরা জানি যারা 80-র দশকে বড় হয়েছে তারা প্রত্যেকেই জানি যে রানার কি জিনিস, ডাক বহন করে জীবন। আজকে যদি এখনকার কাউকে জিজ্ঞেস করি, সে রানার সম্পর্কে হয়তোবা ধারণা করতে পারবে না, কারণ এই পেশাটি বা এই আগের মতন নেই। তো আমরা সুকান্ত যে অর্থে রানারকে ধারণ করেছিলেন, আমরা সেই অর্থে আলোচনা করব। তিনি রানারকে প্রতীকী রানার হিসেবে হয়তো উপস্থাপন করেছিলেন, যে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের একটা প্রতীক হিসেবে রানারকে উপস্থাপন করেছিলেন। আমরা এবার কাব্যের মধ্যে দিয়ে যাই, যখন প্রবেশ করবো তখন দেখবো যে এই রানার কি। প্রত্যেকেই একটি জিনিস কল্পনা করেন প্রথমে, আমি যে রানার ছুটেছে, ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। এই যে ঘন্টা বাজছে, আপনারা একটি শব্দ কল্পনা করুন যে আপনার কানের কাছে একটি ঘন্টা বাজছে। সেই ঘন্টাটি বাজতে বাজতে কি সংবাদ, কি তথ্য আপনাকে দিয়ে গেল, সেটি আমরা ধারণ করার চেষ্টা করব। ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। ঘন্টা বাজিয়ে যে ছুটে যাচ্ছে তার হাতে কি আছে? খবরের বোঝা। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা। এই যে রাত্রির পথে পথে চলে, রাত তো আমাদের এই বঙ্গে আমরা যেখানে বসবাস করি সেখানে রাত তো ভয়ার্থ, রাত তো দুর্গম, রাত হচ্ছে মানে আমাদের কাছে ভীতিকর। কিন্তু রানার কেন রাত্রির পথে পথে চলছে এবং কোনো নিষেধ জানে না মানা? তার জন্য কোনো নিষেধ নেই, নিষেধের মানা নেই, কোনো ধরনের নিষেধ তার জানার কথা নয়। তাকে এই রাত পাড়ি দিয়ে যেতে হবে, কারণ সে কাজে নিয়েছে সে নতুন খবর আনা। এই যে নতুন সংবাদ, নতুন বার্তা বহন করার কাজ নিয়েছে। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার। আমরা জানি যে দিগন্ত কি, দিগের অন্ত। আমরা যদি এই বিল্ডিং এর ছাদে উঠি তাহলে দেখবো যে আকাশ কিছু দূর যেয়ে মিশে গিয়েছে, কিন্তু আবার যদি সেখানে যাই দেখবো যে দূরে যেয়ে মিশেছে। তো এই যে দিকের অন্ত, মানে সে দিগন্ত ছুটে যাচ্ছে, কারণ সে কাজ নিয়েছে সে নতুন খবর আনার। দিক থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। আমরা কিন্তু প্রতিদিন নতুন খবর আনছি, কিন্তু অনুধাবন করতে পারছি। আমাদের সামনে দিয়ে প্রতিদিন নতুন খবর প্রবাহিত হয়ে যাচ্ছে, নতুন বার্তা আমাদেরকে সংবাদ দিয়ে যাচ্ছে। আমরা হয়তো আমাদের নিজেদেরকে নিয়ে নিমজ্জিত আছি, এই জন্য এই বার্তা ধারণ করতে পারছি না। আমরা সেই নতুন খবরের বার্তা ধারণ করার চেষ্টা করব। রানার রানার, জানা অজানা। এই যে জানা এবং অজানা, সে জানে যে তার পিঠে বা কাঁধে মানে এক বোঝা চিঠি আছে, তার মধ্যে টাকা থাকতে পারে, তার মধ্যে স্বর্ণ অলংকার থাকতে পারে, আরো মূল্যবান জিনিস থাকতে পারে, এটা জানে, কিন্তু কি আছে সেটা জানে না। কি বার্তা একজন আর একজনকে লিখলো সেটি জানে না। এই জন্য জানা অজানার বোঝা তার কাঁধে, বোঝাই জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদ। তার মানে জাহাজের সাথে তুলনা করেছে
জাহাজ যেমন এক বন্দর থেকে আরেক বন্দরে চলে যায়, তার ভেতরে বিস্তীর্ণ পরিমাণ পণ্য বহন করে নিয়ে যায়, কিন্তু তার যে বলার কোনো ক্ষমতা নেই সে কি নিয়ে যাচ্ছে। তেমনি রানারও একটি ব্যাগ বহন করে নিয়ে যায়, সেখানে কি আছে সে জানে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, কিন্তু আমরা ধরে নিই একটি সংবাদ আছে। কি সেই সংবাদ? রানার চলেছে বুঝি ভোর, হয় হয় আরো জোরে আরো জোরে, হে রানার দুর্বার দুর্জয়। এই যে আরো জোরে, তার মানে কি এক গতি যেন তাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, তাকে আরো জোরে ছুটতে হবে, পৌঁছাতে হবে কোনো গন্তব্যে। এ রানার দুর্বার দুর্জয়, রানার দুর্বার দুর্জয়, এই কারণে সে গতি নিয়ে ছুটছে। কখন? রাত্রে, যখন আমাদের এই দেশে রাত একটি ভীতিকর বিষয়। সেই ভয়কে অতিক্রম করে সে দুর্বারের মতো ছুটে যাচ্ছে। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন। এটি একটি গুরুত্বপূর্ণ কথা। স্বপ্নের মতো বোন পিছে সরে যায় কেন? দেখেন, স্বপ্ন এমন একটি বিষয়, আমি নিমেষের স্বপ্নে, খুব অল্প সময়ের স্বপ্নে পাহাড় থেকে সাগর, সাগর থেকে পাহাড়ে চলে যেতে পারি। আমি খুব অল্প সময়ের স্বপ্নে আমি ডাঙ্গলি খেলার সময়ে ফিরে যেতে পারি, আবার আকাশের নবযানে চড়ে ঘুরে বেড়াতে পারি। এই যে স্বপ্ন, খুব স্বল্প সময়ের মধ্যে। তো তার জীবনে, রানারের জীবনে স্বপ্নের মতন সময় সরে যাচ্ছে, কারণ রাত্রের শুরু থেকে সূর্য ওঠার পূর্বে তাকে পৌঁছাতে হবে তার গন্তব্যে। এই জন্য কল্পনা করেছে, উদাহরণ দিয়েছে যে স্বপ্নের মতো পিছে সরে যায় বোন, আরো পথ বুঝি হয় লাল হয় অপুত। তার মানে অন্য কোনো ভয়, অন্য কোনো ভীতি তাকে স্তব্ধ করতে পারছে না, কিন্তু একটি ভয় তাকে তাড়া করছে, যে বুঝি লাল হয় অপুত। এই যে ভোরের আকাশ লাল হওয়ার পূর্বে তাকে পৌঁছাতে হবে, এটি একটি ভয়। এই ভয় কে তাকে দিয়ে দিল? এই যে আমরা যে ব্যবস্থার মধ্যে আছি, এই ব্যবস্থা যে তোমাকে এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে, না হলে তুমি যে তোমার যে পেশা, সেই পেশা থেকে তোমাকে বিচ্যুত করা হবে। কিন্তু রানারকে যদি আমরা প্রতীক হিসেবে ধরে নিই, যে আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটি প্রতিযোগিতা আছে যেখানে আমরা দৌড়াচ্ছি, ওই লাল পূর্ব কোণ হওয়ার ভয়ে। আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ, অবাক রাতের তারারা আকাশে মিটি করে চায়। এখানে দুইটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, অবাক এবং রাতের তারারা। রানারকে সহানুভূতি পাঠাচ্ছে, জানাচ্ছে কারা? আমরা কল্পনা না করলেও রাতের আকাশের তারা অবাক হয়ে মিটি করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়। মানে আমরা জানি যে হরিণ খুব দুরন্ত গতিতে ছুটে যায়। তো রাতের তারা রানারকে নির্ণয় করলো, রাতের নক্ষত্র রানারকে নির্ণয় করলো। কবি সুকান্ত কত অসাধারণ প্রতীক রূপে এখানে তারকা উপস্থিত করলেন, যে কেউ না দেখলেও, কেউ না জানলেও এই রাতের তারা সুকান্তের রানারকে অবাক করে দেখে, মিটি করে যায়। কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। এই যে রানার যে দায়িত্ব নিয়েছে, যে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, সূর্য ওঠার পূর্বে তাকে শহরে পৌঁছে যেতে হবে, সে দায়িত্ব নিয়েছে। এখন আমরা কি দায়িত্ব নিচ্ছি? একটু কল্পনা করেন তো, এই অনুষ্ঠান থেকে বের হয়ে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাব, এটা কি আমরা প্রস্তুত করেছি? আমরা তৈরি করেছি? কল্পনা করুন তো, যে আমাদের এই শহরের পয় নিষ্কাশনের জন্য যে মাটির নিচে দিয়ে যে প্রণালী বা ড্রেন আছে, সেটি পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মীরা তার ভিতরে নেমে যায়, তার ভিতরে ডুব দেয়, তার ভেতরে তাকে কাজ করতে পারে। আমি আপনি কেন না? যদি এই কাজ আমাকে আপনাকে করতে হতো, তাহলে আমরা দেখেন তাদেরকে কি অসাধারণ শব্দে তাদের নাম ডাকে। এই যে আমাদের ভাষায় প্রচলিত কিছু শব্দ আছে, এগুলো হচ্ছে শোষণের শব্দ। আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি বিধায় এই শব্দগুলোকে আমরা সেই শোষণের প্রতীক হিসেবে ব্যবহার করি। আমরা কি বলি? মেথড। কেন তাকে পরিচ্ছন্নতা কর্মী বলতে সাহস পাই না? ওই কাজটি আমাকেও তো করতে হতে পারে। কারণ রানার যে দায়িত্ব নিয়েছে, যে ভোর হওয়ার আগে
সূর্য ওঠার আগে এই ডাক তাকে পৌঁছে দিতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মী এই দায়িত্ব নিয়েছে যে এই শহরের মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য এই পয়ঃপ্রণালী পরিষ্কারের কাজ আমাকে করতে হবে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। কাব্যের ছন্দের অসাধারণ শব্দ, হাতে লণ্ঠন। লণ্ঠনটা চিনি আমরা, দেখবো যে ডাক হাঁকার যিনি, তার যদি ছবি আমরা দেখে থাকি এখন আমাদের ডাক বিভাগে ওখানে আছে, যে হাতে লণ্ঠন মানে আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি হেরিকেন। করে ঠন ঠন, হয়তো তেল নেই অথবা বাতাসে নিভে গেছে, সেটি আর জ্বলছে না, জোনাকিরা দেয় আলো। তার মানে প্রতীক হিসেবে জোনাকিকে আনা হয়েছে। জোনাকিরা দেয় আলো, মাভৈ রানার এখনো রাতের কালো। মানে তোমাকে ভয় করলে চলবে না, মাভৈ মানে ভয়হীন, তোমাকে ভয়হীন হতে হবে। এখনো রাতের কালো মানে রাত এখনো বাকি আছে। এই রাতের কালো থাকতে থাকতে তোমাকে ছুটতে হবে, তোমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য দৌড়াইতে হবে। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, এই যে এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এই যে চরণ, এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ, ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। দেখেন আমাদের এই শহরে যিনি রিক্সা নিয়ে বের হন, তাকে দিনের শেষে রিক্সা ভাড়া মানে একটি বড় বেশ টাকা জমা দিতে হবে মালিককে। সে যদি দুপুরবেলা ক্ষুধার্ত থাকে আর যদি তার জমা দেওয়ার টাকা সে ইনকাম করতে না পারে বা রোজগার করতে না পারে, এই ক্ষুধার ক্লান্তি তাকে রিক্সা চালানো থেকে বিরত রাখতে পারে। তার মানে ক্ষুধিত রানার, রানার যে ছুটে চলছে, এই যে দায়িত্ব বহন করে চলছে, তার ক্ষুধা আছে, ক্ষুধার যন্ত্রণা তাকে সইতে হচ্ছে, দায়িত্ব তাকে বহন করতে হচ্ছে। আপনারা নিজেকে রানারের সাথে কল্পনা করেন যে এরকম একটি দায়িত্ব যদি আপনাকে পালন করতে হতো, আপনি যদি ক্ষুধার্ত থাকতেন কিন্তু তারপরে আপনাকে যদি ছুটে যেতে হতো, তাহলে আপনি কি করতেন? আমাদের প্রত্যেকের উপরে সেই দায়িত্ব আছে, আমরা পালন করছি না। আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে যে এই যে ধানের মৌসুম চলে গেল, কৃষকরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যে ধান রোপণ করে, ধান পরিচর্যা করে কেটে এখন মানুষের গোলায় পৌঁছে দিল, যা কেউ টাকার বিনিময়ে সেটা কিনে নিল, আর কৃষকরা তাদের যতটুকু প্রয়োজন রেখে দিল। এই ধান যদি উৎপাদন কৃষক না করতেন, তাহলে আমাদের খেয়ে বেঁচে থাকার জন্য কি করতে হতো? হয়তো ধান কিনে আনতে হতো। তাহলে কি এই মূল্যে আপনি ধান পেতেন? তাহলে আমাকে ক্ষুধা সহ্য করতে হতো। আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দিল কে? কৃষক। তো সেই কৃষকের প্রতি আমার দায়িত্ব আছে না? আপনারা যারা আগামীতে চিকিৎসক হবেন, একদিন আপনি কৃষককে বিনামূল্যে চিকিৎসা দেন, আপনার দায়িত্ব শেষ হবে। আপনারা যারা শিক্ষক হলেন, একদিন কৃষকের সন্তানকে লেখাপড়ার জন্য নিজের সময় একদিন ব্যয় করেন। আপনারা যারা ইঞ্জিনিয়ার হলেন, তাদের জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখেন, আপনার দায়িত্ব শেষ হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমরা দায়িত্ব পালন করছি না। কিন্তু সুকান্ত রানারকে দিয়ে সেই দায়িত্ব পালনের একটি প্রতীকী রূপ আমাদের মধ্যে দেখিয়ে দিয়েছে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। তার মানে তার ক্লান্তির যে শ্বাস, দীর্ঘশ্বাস, সেটি আকাশে যেয়ে পৌঁছেছে, কিন্তু আমাদের অনুভূতিতে পৌঁছায়নি। আমাদের অনুভূতিতে যদি পৌঁছাত, আমরা যারা শিক্ষার্থী, আমরা রানার কবিতা পড়তাম। আমাদের অনুভূতিতে যদি পৌঁছাত, তাহলে আমরা সুকান্তকে আরো ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করতাম। তার মানে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। যারা কায়িক পরিশ্রম করেন, দৈহিক পরিশ্রম করেন, পরিশ্রম করলে যে ঘাম ঝরে মাটি ভিজে যায়, যারা কারখানায় কাজ করে তারা জানে, যারা মাটি কাজ করে তারা জানে। আপনি কল্পনা করে দেখেন যে তার ঘাম মাটি ভিজিয়ে দিচ্ছে, যেটি 21 বছরের সুকান্ত কল্পনা করেছে। মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। তার মানে জীবনের সব রাত্রিকে আমরা যারা পরিশ্রম করি, আমরা যারা সারাদিন বাইরে থাকি, আমরা দিনের শেষে রাত্রি যে বিশ্রাম। আর রানা কি করেছে? জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, খুব অল্প দামে তার জীবনের রাত্রিগুলোকে সে
কিনে নিয়েছে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। এই যে অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। কি মর্মস্ত একটি বিষয়। 21 বছরের সুকান্তী রানারের ঘরে যে দেখে আসছে তার প্রিয়া একা শয্যায় জেগে আছে, এটা যে দেখে আসে। সুকান্তের যে অনুভূতি শক্তি, সুকান্তের যে কাব্যিক শক্তি, সুকান্ত যে দর্শন বিশ্বাস করত, সেই দর্শনের শক্তি সুকান্ত ভট্টাচার্যকে এই লাইন লিখতে উদ্বুদ্ধ করেছে। তো আমরা সেই অনুভূতিটা জাগ্রত করি আমাদের ভেতরে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। এখনো বহু মানুষের প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। আমাদের নাইট কোচে বা রাত্রিতে যারা গাড়ি চালিয়ে বা বাস বা অন্যান্য যন্ত্রযান চালিয়ে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়, তার প্রিয়া এখনো একা শয্যায় জেগে আছে না? যারা রাত্রি মানে দায়িত্ব পালন করে পানির পাম্প, বৈদ্যুতিক স্থাপনা, গুরুত্বপূর্ণ জায়গায়, তার প্রিয়া এখনো মানে একা শয্যায় জেগে থাকে। অতএব আমাদের সেই অনুভূতি যেন তাদেরকে বুঝতে, সেই মানুষগুলোর বেদনা দূর করতে আমরা যেন জাগ্রত করি। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? কোন বোঝা? এই যে পৃথিবীর বোঝা, ক্ষুধিত রানারের কাছে যে পৃথিবীর বোঝা, এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এটি প্রতিদিনের সূর্য নয়, প্রতিদিনের সূর্য তো ওঠে আবার অস্ত যায়। এটি কোন সূর্য? সমতার সূর্য। এটি কোন সূর্য? যে সূর্য আমাকে আমার এই শ্রমের ন্যায্য মূল্য দেবে, যে সূর্য আমাকে এই শোষণ থেকে মুক্তি দেবে, সেই সূর্য কবে উঠবে? রাত শেষ হয়ে সেই সূর্যটি কবে উঠবে? আমাদের এই জাতির জীবনে একের অধিকবার এই সূর্য উঠেছে, আমরা ধারণ করতে পারি। 1757 সালে পলাশী প্রান্তে ডুবে যাওয়া সূর্য 47-এ আমরা ব্রিটিশদেরকে বিতাড়িত করার মধ্য দিয়ে একবার উঠেছিল, কিন্তু সমতার সমাজ আমরা তৈরি করতে পারিনি। পরবর্তীতে দ্বিজাতি তত্ত্বের নাম দিয়ে ধর্মের ভিত্তিতে এই দেশকে বিভক্ত করা হয়েছে। সেই বিভক্তির পরে আমরা আবার শোষণের জাতাকলে পিষ্ট হলাম। 24 বছরের শোষণের পরে 71-এ আমরা আবার স্বাধীন হয়েছিলাম। 71-এ মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। সেদিনও সূর্য উদিত হয়েছিল, হাতছানি দিয়েছিল, কিন্তু সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হতে পারি। কত চিঠি লেখে লোকে, এই যে অসংখ্য মানুষ কত চিঠি লেখে। আমাদের সমাজে এই চিঠি এখন চলমান আছে। আমরা সমাজ সংস্কারের জন্য আমাদের লেখকেরা, আমাদের কবিরা, আমাদের সাহিত্যিকেরা, আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন লিখছেন, প্রতিদিনই লিখছে, কিন্তু আমরা সেটি ধরছি। কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি জানি পড়বে না কেউ কোনোদিনও। এর জীবনের দুঃখ কেবল জানি পথের তৃণ। খুবই আক্ষেপের সাথে বলছে। এই যে তৃণ মানে তো ঘাস, লতা পাতা, একদম মানে একেবারে মাটির সাথে যারা মিশে থাকে, তারা সুকান্তের রানারের দুঃখ জানলো, দুঃখ বুঝলো, আমরা বুঝলাম। এই কারণে আক্ষেপ করেই হয়তো সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে এর জীবনের দুঃখ কেবল জানবে পথে তৃণ। এর দুঃখের কথা কেউ জানবে না শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রি খামে। এই যে কালো রাত্রির যে খাম, এটিকে যদি কল্পনা করি যে শোষণের, এটিকে যদি কল্পনা করি এই যে দীর্ঘদিনের বৈষম্যের, এটিকে যদি কল্পনা করি এই যে দীর্ঘদিনের বঞ্চনার যে কালো খাম রাত্রি, সেই রাত্রিকে কালো খাম হিসেবে উল্লেখ করা হয়েছে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি। এই যে অবাক করে যে তারারা আকাশে চেয়ে থাকে, দরদে যেন তাদের চোখ মিটি মিটি করে কাঁপছে। একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। ভোরের আকাশ রানারকে সহানুভূতির চিঠি পাঠাচ্ছে যে তোমার সময় শেষ হয়েছে, এখনই ভোর হবে, তুমি বিশ্রামে যাও, তুমি বিশ্রামে যেতে পারবে। একমাত্র ভোরের আকাশ তাকে সহানুভূতির চিঠি পাঠাবে। সেই ভোরের আকাশ
আমরা যেন সৃষ্টি করতে পারি। আমরা আজকে যারা শুনছি, আমরা যেন এই ভোরের আকাশ তৈরি করতে উদ্বুদ্ধ হই। রানার রানার কি হবে বোঝা বয়ে, এই যে একটি প্রশ্ন, এ বোঝা বয়ে কি হবে? তাহলে কি রানার তার দায়িত্ব পালন করবে না? তাহলে কি পরিচ্ছন্নতা কর্মী তার দায়িত্ব পালন করবে না? তাহলে রিক্সাওয়ালা কি তার দায়িত্ব পালন করবে না? অবশ্যই করবে। রানার রানার কি হবে বোঝা বয়ে বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। এই দুঃখের কাল কবে কাটবে? আলোর স্পর্শে। কি আলো? আমি ইতিমধ্যে বলেছি, সমতার আলো। কি আলো? শোষণহীনতার আলো। কি আলো? বৈষম্য সাম্যের আলো। সেই আলো যদি জ্বালাতে হয়, উদিচে আজকে যে আয়োজন করেছে, সারা বাংলাদেশের বিবেকবান মানুষকে এই আয়োজন করতে হবে। আমরা মনে করছি যে একটি চলমান ব্যবস্থার মধ্যে আমরা আছি, এর বাইরে কোনো কিছু নেই। না, আমরা এই ব্যবস্থাকে পাল্টানোর চেষ্টা করি, অবশ্যই আছে। পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ মানে সমস্ত কিছু ভোগ করবে, তার মানে 80% মানুষ সমস্ত সুবিধা ভোগ করবে, আর বাকি 20% মানুষ সমস্ত সুবিধা ভোগ করবে, বাকি 80% মানুষ শ্রম দিয়ে যাবে। কিন্তু দুঃখ হলো যে একসময় তো শ্রম দাস, একসময় ছিল দাস সমাজ, মানুষকে দাসে পরিণত করা হয়েছিল। সামন্ত সমাজ, মানুষকে সামন্ত মানে জমিদাররা, তার সমস্ত জমিদার তুমি চাষ করো আর আমি বসে বসে গ্রহণ করব। আমরা মনে করতেছি যে এখন তো শোষণের অবসান হয়েছে, মোটেই না। একটি আধুনিক ব্যবস্থায় শোষণ একটি এত সূক্ষ্মতর বিষয়ে পরিণত হয়েছে, আমরা বুঝতেই পারছি না যে আমরা শোষিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের সমতার অধিকার অর্জিত হয়নি। আমরা কিছুদিন আগে মে দিবস গেল, সারা পৃথিবীতে কি এখন মে দিবসের আবেদন সব জায়গায় একই রকম মানে একই আবেদন রাখতে পারে? আমরা আমাদের এখান থেকে যারা মধ্যপ্রাচ্যের শ্রমিক হিসেবে যায়, তারা বুঝতে পারে জীবন কি, তাদের শ্রমের ঘন্টা নেই। জীবন জীবিকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য সকাল থেকে শুরু করে 16 ঘন্টা 18 ঘন্টা তাকে কাজ করতে হয়। তাহলে কেন মে দিবসে সেদিন শিকাগোতে মানুষ মানে শ্রম ঘন্টাকে নির্ধারণ করার জন্য জীবন দিয়েছিল? সেটি আদৌ প্রতিষ্ঠিত হলো। তাহলে আমরা তো এখনো সে আধুনিক দাস। এই দাসত্বের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে, বিদ্রোহ করতে হবে। এই দাসত্বের বিরুদ্ধে আমাদেরকে শুধু সংগ্রাম করলে হবে না, এই ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। এই ভেঙে দিতে হবে বিধায় সুকান্তের রানারকে প্রতীক হিসেবে ধারণ করে এই দ্রোহ আমাদেরকে ধারণ করতে হবে। সুকান্তকে অনুধাবন করতে হবে, সুকান্তের পাঠকে আরো শক্তিশালী ভাবে গ্রহণ করতে হবে। রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। এখন আর ওই সময় মানে নতুন খবর আনতে হবে, নতুন খবর আনার সময় হয়েছে। শপথের চিঠি নিয়ে চলো আজ, আমরা সকলে